খাবো একটু, চা আর খই খাই। তারপরে সবজি সেই ছিলই, বলবে যে এই দুদিনের বাসি, ওই জাল দিয়ে দিই, দুধটা আবার নষ্ট হয়ে যেতে পারে নয়তো। শাড়ি এটা শ্রীনিকেতন থেকে কিনেছিলাম। দিদি যে গিফটটা দিয়েছে সেটা এতটাই এক্সক্লুসিভ। বৃহস্পতিবার, আর এখন হচ্ছে বাজে 9:10 হবে পুরো। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যেই যেখানে আছো নিরাপদে আছো। তো চা বসাতে এলাম, চা খাবো একটু, চা আর খই খাই। তারপরে সবজি সেই ছিলই, বলবে যে এই দুদিনের বাসি, ওই যাই হোক সেই চলছে, সেই সবজিটাও গরম বসিয়েছি। আর খাবার তো যা আসবে ওনার সেখান থেকে মানে একটু ভাত নেব, তাহলে হয়ে যাবে, আর কিছু করার নেই। তো এই আজকে তারপরে জামা কাপড়গুলো একটু কাচতে দেওয়া হচ্ছে না, জমে গেছে, ওয়াশিং মেশিনটা চালাতে হবে। আরও টুকটাক যে যা কাজকর্মগুলো আছে সেগুলো করতে হবে। এইভাবেই এখন কাজকর্ম করি, কী করবো, কী করতে পারবো দেখি, সেই সব করবো। দাঁড়াও একটু নেড়ে দিই। তো আজকে আবার চা পাতায় জল বসিয়ে দিলাম, আদা তুলসী পাতা কিছুই দিলাম না এখন। আর দেরি হয়ে যাচ্ছে, মানে 9:10 বেজে গেছে। তো আমি চাটা ঠিক মতো ভালোভাবে খেয়ে উঠতে পারবো না। উনি উঠে পড়বেন স্কুল যাওয়ার জন্য, ওনাকে ডাকতে হবে। তো সেই জন্য আর কি আর অত পত্তন করলাম না। যা হোক কোনোরকম একটু গরমটা গেলে ভেতরে জানোই ঝিমানিটা কাটবে। ওই অনেক কোনো দিন 4টে, কোনো দিন 3:30 দিকে জেগে থাকছি, তারপরে পরের দিকে আবার গিয়ে একটু ঝিমিয়ে যাচ্ছে। উর্মিলা কাজ করছে যখন, তখন হয়তো ঝিমিয়ে যাচ্ছে। উর্মিলার তো কাজ বললাম মিনিট 15-20, একটা থালা একটা বাটি হয়তো থাকে বড় জোর, আর ঘরটা একটু ঝাড়তে আর মোছা, কাজে সেরকম কোনো সময় লাগে না। তো এই গরমটা কিছুতেই কমছে না গো, এত গরম। আজকেও মিছিলের ডাক আছে, কালকে তো বললাম কাউকে পাইনি, আর যেতেও পারিনি মিছিলে। জানি না হাঁটতে কতটা পারবো, বা কেউ কে যাবে না যাবে সেটা, একা তো যেতে পারি না ধরো। তো দেখা যাক আজকে মানে কি হচ্ছে। ফোন বেলা হলে করে দিদিকে ফোন করব। বৌদি সামনে ঘরে, বৌদি পারবেন না, বৌদি হাঁটতে পারবেন না। তো দেখি আমি কতটা কি হাঁটতে পারবো কি পারবো না। ইচ্ছে তো থাকছেই প্রত্যেক দিন যাওয়ার, ওই হাঁটতে গিয়ে শরীর খারাপ হয়ে গেছিলো বলে মুশকিল, কিন্তু প্রতিদিনই ইয়ে থাকছে যে যেভাবেই হোক যাবো, বেরোবো। হ্যাঁ, তো আজকেও ঠিক সেই রকমই একই আছে। আজকে বেরোনোর ইয়ে আছে, দেখি যতদূর পারবো। তারপর না পারলে টোটো ধরে ফেলবে, নয়তো মন্টুকে বলে রাখতে হবে যে কখন বেরোবো সেসব জেনে নিয়ে, যে মন্টু কোথাও ধারে কাছে থাকে ফোন করে ডেকে নেবো, এরকম কিছু একটা করতে হবে। আগে উপরে দিদির সঙ্গে কথা বলি, বেলা হোক। আজকে কটা থেকে দেখতে হবে, সব ফেসবুকে ঘুরছে তো, কটা থেকে এখানে অ্যানাউন্সও করে গেছে, শুধু ফেসবুকে না অ্যানাউন্সও করে গেছে। তো দেখা যাক সেটা কটা থেকে দেখি, বিকেল 4টে থেকে না 6টা থেকে, সেটা দেখে নিই। দেখে নিয়ে তারপরে তো চলো এবার ঘরে চা খেয়ে আসি, তরকারিটা ডাল হয়ে গেছে। 10 বার করে হাত ধুতেই দিন চলে যায়, বুঝেছো তো। তো চলো এবার ঘরে যাই চা খেয়ে। চলো তোমাদের সঙ্গে একসঙ্গেই ঘরে ঢুকি। চলো ঘরে গিয়ে ও একটা বাটি নিয়ে খই খাবো, যে দেখো দেখছো তো, খই খাবো তো, একটা বাটি তো নেবো, নয়তো কী করে খাবো খই। চলো চাটা খেতে খেতে তারপরে ওনাকে ডাকতে হবে, তা না হলে তো উনি নিজের থেকে উঠবেন না। চলো ঠিক আছে বন্ধুরা, দাঁড়াও চাটা খাই, খেয়ে আবার আসছি। হ্যাঁ বন্ধুরা, কালকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু যথারীতি জানোই ব্লগ শেষ করতে পারছি না এখন একদমই।
তো আজকে আবার সকালবেলা এলাম, এখন বাজে 5:57। আজকে হচ্ছে 23শে আগস্ট আর শুক্রবার, তাই তো? তো এখানে একটু চা করতে এলাম, কারণ অনেকক্ষণ রাত্রি মানে 3টে থেকেই জেগে আছি। 3টে থেকে জেগে আছে। আমার এই আওয়াজ শুনে আবার লোকজনের ঘুম ভেঙে গেলে তো গেল, তারা আবার ইয়ে করবে। যাই হোক, তাই জন্য আমি এলাম যে চা করে খাই, আর দুধটা জাল দিয়ে দিই, দুধটা আবার নষ্ট হয়ে যেতে পারে নয়তো। আর এলাম তো তোমাদের সঙ্গে তাই কথা বলছি। মানে একদিনও মানে রোজ কী হচ্ছে বলো তো, তোমাদের তো বলেইছি যে প্রত্যেক দিন ওই খবর, সারাদিন ওই খবর শুনছি, ওই নিয়ে ফেসবুকে নানান পোস্ট, মানে মন মেজাজ তো একদমই ভালো থাকছে না। হ্যাঁ, তো সেই সমস্ত কিছু মিলিয়ে, আর দেখো কাজ যদি না করতে পারি, আর শুধু এমনি কাজ শেয়ার করে যাব, সেটা ঠিক মন থেকে, হ্যাঁ কাজ যে খুব করছি তা না, আজকে হয়তো একটু কিছু করলেও করতে পারি, খাবার কিছু নিজের জন্য একটু, কিন্তু সেটা যেটাই করি না কেন, মানে একটা কথাই হচ্ছে, আসল কথাটাই হচ্ছে মন দিতে পারছি না। আমার মনে হচ্ছে যে এই কাজ শেয়ার করে এমনি ইয়ে করে কী লাভ, কী হবে এখন অ্যাট প্রেজেন্ট। অন্য সময় দেখো নর্মাল সময় থাকে যখন আমরা কথা বলতে পারি, হ্যাঁ বলি কথা বলি তোমাদের সঙ্গে, অনেক কথা বলি, অনেক গল্প করি, অনেক কিছু করি হয়তো, কিন্তু এখন না কোনোভাবেই কোনো কিছুতেই মানে মাইন্ডটাকে কোনোভাবেই মানে কী বলবো, স্থির করতে পারছি না, মনটাকে কোনো সময় স্থির করতে পারছি না। এই যে মেডিসিন খেয়েও ঘুমিয়েছি, তাও 3টের সময় উঠে পড়ছি, মানে উঠে পড়লে তারপরেই মনে হচ্ছে যে কি আজকের আপডেট, কিছু কি হবে আদৌ, কি তাদেরকে কি ধরবে, সিবিআই কি হেফাজতে নিয়ে অ্যারেস্ট করবে। ভেতরে ক্রমশ আমাদের প্রত্যেকের, আমার না প্রত্যেকেরই আমাদের কি হচ্ছে, প্রত্যেক দিন আমাদের একটা মানে ধৈর্য আমরা কোথাও একটা হারিয়ে ফেলছি, যে আজকে এতগুলো দিন হয়ে গেল, এখনও সিবিআই কেন অ্যারেস্ট করলো না, কেন শুধু জামাই আদরে ডাক্তার ওই ঘোষ, মানে নাম উচ্চারণ করতেও ইয়ে লাগে, তাকে জামাই আদরে সে আসছে, সারাদিন জেরা হচ্ছে, সে আবার ফিরে যাচ্ছে, আবার আসছে, মানে এই জিনিসটা আমরা মানতে পারছি না। মনে হচ্ছে কতক্ষণে সে অ্যারেস্ট হবে, বা যারা সঙ্গে ছিল, এটা তো মানে এখন তো একটা 5 বছরের বাচ্চাও বোধহয় জানে যে সঙ্গে আরও কম 9 করো 6-7 জন আরও ছিল। হ্যাঁ, তো এই সবাইকে কবে সিবিআই নিজেদের হেফাজতে নেবে এবং পুরোপুরি অ্যারেস্ট করবে। এখন শুনলাম যেটা, যে পলিগ্রাফ টেস্ট হবে, তাও ওই রাত জেগে সব কমেন্টস পড়ছে, কেউ বলছে পলিগ্রাফ টেস্টে ডাক্তারদের নার্ভ এমনিতে প্রচণ্ড স্ট্রং হয়, সহজে তারা ভাঙবে না, আর ডাক্তার সন্দীপ ঘোষ যে ক্যাটাগরির, যে অমানুষ, যে লেভেলের, কাজেই ওকে মানে কদিন যে জিজ্ঞাসাবাদ হয়েছে, ওকে হয়তো ও মানে এতটুকু ভাঙেনি, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোধহয় মনে হচ্ছে না যে ও ভেঙেছে, তাই বলছে পলিগ্রাফ টেস্টের ব্যাপারটা আমি খুব একটা ভালো জানি না, আমি এটা এখন একটু দেখবো, আমি এটা একটু সার্চ করবো। যে এইটুকুই জানি যে পলিগ্রাফে বোধহয় টেস্ট একটা মানে ব্রেনের সঙ্গে কানেক্টেড থাকে, মানে একটা কিছু সেই টেস্ট, সেটাতে সত্যি কথাগুলো বলে, যেটা আমরা লাই ডিটেক্টর টেস্ট হয় যে ওই জাতীয় কিছু। পলিগ্রাফ টেস্টে তো কোর্টের পারমিশন নিতে হয়, তো সেই পারমিশন গ্র্যান্টেড হয়েছে। তো এখন দেখা যাক যে সত্যি এই মানে প্রচুর কমেন্টস পড়লাম, প্রচুর মানুষ বলছেন যে না এত স্ট্রং, এদের কিছু বার করা যাবে বলে মনে হয় না। তো এগুলোর পরে কোথাও তো হতাশা গ্রাস করছে, যে আর কবে কেন এখনও হচ্ছে না, কেন ধরা পড়ছে না, কেন সাজা হচ্ছে না, মানে এটা তো কিছুতেই মানা যাচ্ছে না। সবাই জানো তোমরা, আমরা মানে আমি একা নই, এইটার জন্যই না যে ব্লগ, যে ডেইলি ব্লগ, যেভাবে এই কাজ করছি ওই কাজ করছি, না পারছি না, সত্যিই পারছি না। তো চলো, চাটা ফুটে গেল, যেটুকু না করলে নয়, এগুলো না, চাটুকু খেতে হবে, মেডিসিনগুলো খেতে হবে। হ্যাঁ, নিজের প্রোটেস্ট করতে গেলে বাড়ির বাইরে 2 দিন বেরিয়েছি, কিন্তু তারপরে আর পারিনি 2 দিন, আবারও হয়তো যেদিন সম্ভব হবে পারবো। আসলে একা তো পারা সম্ভব না, আমি সঙ্গে সেরকম কেউ মানে যাওয়ার মতন ছিল না, বললামই তো সবাই তো অসুস্থ, বয়স্ক হয়েছে, অল্প বয়সী বাচ্চা তো কেউ নয়, তো ফর দ্যাট রিজন সবাই সব দিন যেতে পারছে না। এবার আমি একাও আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু 2 দিন গেছি,
প্রোটেস্ট নিজের মতো করে করছি, সারাক্ষণ টিভি খুলে রেখে দিয়েছি, সারাক্ষণ টিভি শুনছি, প্লাস সামনের ঘরে দাদা বৌদি, আমার তো আলোচনা, দেখো এগুলো শুধু শুনেই তো আমরা থাকি না, আমরা তো একটু আলোচনা করতে হবে যে এই ব্যাপারে কি হচ্ছে, কি হবে, কি হতে পারে। মানুষের সঙ্গে তো এইসব ব্যাপারে আলোচনা করে, তো আমার তো আলোচনা করার কেউ নেই। সেই জন্য আমি দাদা বৌদির কাছে যাই প্রত্যেক দিন, ওই দুপুর 11:15টার দিকে যাই, গিয়ে খানিকক্ষণ এইগুলো মানে আলোচনা করি পরপর, মানে ওনারা দাদাও বসে থাকেন উদ্গ্রীব হয়ে, বৌদিও বসে থাকেন, আমরা তিনজনে এটা নিয়ে আলোচনা ডিসকাস যে কী হবে, কী যে খবরগুলো শুনছি সত্যি কী হবে, কী হতে পারে। এবার ওনারা সিনিয়র, দাদার অনেক অভিজ্ঞতা, সেই জন্য জিজ্ঞেস করি দাদা সত্যি হবে কি, দাদা এই প্রসেসে যেই হচ্ছে এতে কী হবে। এইভাবেই কাটছে দিন, বুঝতে পেরেছো তো, এইভাবেই কাটছে। তারপরে আবারও দুপুর থেকে টানা রাত্রি পর্যন্ত সমানে নিউজ, শুধু নিউজ, নাথিং, নিউজ চ্যানেল ছাড়া কোনো কিচ্ছু না, শুধু নিউজ, শুধু বিচারের এই কতক্ষণে শাস্তি হবে। তো চলো ঘরে যাই, গিয়ে একটু চা একটু খেয়ে প্রেশার সুগারের ওষুধগুলো খেয়ে নিই, তারপরে পরের কাজগুলো পরে যথারীতি ওনার স্কুল রয়েছে, সেই ওনাকে খাবার রয়েছে, সে খাবার গরম করে দিতে হবে, যা করার, তারপরে কাজগুলো তারপরে করব। এই যে চা নিয়ে এলাম, হ্যাঁ, তো চা নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো আজকাল তো আর অন্যভাবে হচ্ছে না, তাই জন্য এভাবেই একটু কথা বলে করে করি। তো প্রথমেই বলি, একজন জিজ্ঞেস করে বলেছো কি, সোমা বোধহয়, মোস্ট প্রবাবলি, আমার খেয়াল করছে না, যে আমি কালকে যে ব্ল্যাক শাড়িটা পরেছিলাম ওটাই যে দিদি আমাকে এক্সক্লুসিভ গিফট দিয়েছে ওটা কিনা, না, এই যেটা শাড়িটা পরেছিলাম এটা তো বাড়িতে এমনি অর্ডিনারি, এটা হচ্ছে তোমার ওই যে মলের শাড়ি, এটা শ্রীনিকেতন থেকে কিনেছিলাম। দিদি যে গিফটটা দিয়েছে সেটা এতটাই এক্সক্লুসিভ, সেটা বেনারসি, সেটা তো বাড়িতে ওভাবে পরা যাবে না, সেটা খুব ভালো কোনো অনুষ্ঠান, কোনো সময় যদি যাই কোনো দিন, তো সেই জন্য করে রাখা। অলরেডি শাড়িটা মানে ফলস পিকো ব্লাউজ সব করা হয়ে গেছে, এটা নয়, কারণ ওইটা মানে এতটাই এক্সক্লুসিভ, ওটা মানে সেই রকম জায়গায় পরবার মতন, ঘরে পরার মতন নয়, বেনারসি। হ্যাঁ, তো আচ্ছা, এটা হচ্ছে গেল। আচ্ছা, আর একজন সোমাই বোধহয় চায়ের কথা বলেছে, যে মেরি চায়ের একটা চা আছে যেটা শুধু আদা একটু থেতো করে দিলেই হবে, খুব ভালো ফ্লেভার। মেরি চা আমার ঘরে আছে গো, মেরি চাও আমি খেয়েছি। আর এটা এলাইচি, এটাও মেরি চায়েরই এলাইচি চা, আর এটা হচ্ছে পাউচে, কৌটোও আছে, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে মেরি চায়েরই এলাইচি চা, এইটা হলো। আর একজন বলেছো কে বলেছো আমি ঠিক মনে করতে পারছি না, রুমা সরকার না রুমা চৌধুরী, কেউ একটা, বারুণা সরকার, এরকম কেউ, ভুল হলে কিছু মনে করো না, মানে আমি দেখেছি ভুলে গেলাম, যে বাড়িতে তুলসী গাছ নেই কেন। তুলসী গাছ ধর্মকর্মের জন্য না, শারীরিক কারণে। বাড়িতে তুলসী গাছ, বিশ্বাস করবে না তোমরা যারা অনেকে জানো, কারণ আমি এটা আগেও বলেছি, মানে ভাবতে পারবে না কতবার যে আমি তুলসী গাছ লাগিয়েছি, চারা এনে লাগিয়েছি, বীজ ছড়িয়েছি, মানে বারবার, কিন্তু কিছুতেই না। অথচ যেখানটা লাগানো আমার ওই বাইরে ড্রয়িং রুমের যে পুরো টানা যে জানালাটা রয়েছে সেখানে আলো হাওয়া দুটোই আছে, সূর্যের আলোও পায়, আবার হাওয়া থাকলে পাবেই, হ্যাঁ, ও কোনো নেই, কিন্তু কিছুতেই না। এটা কেন হচ্ছে বলো তো? এটা হচ্ছে যেটা অনেক অনেক ভিডিওস দেখে, অনেকের কাছে শুনে বা পার্সোনালিও শুনে এটাই বুঝতে পারলাম যে আমার ঘরে এতটাই নেগেটিভ এনার্জি রয়েছে, যে কারণে তুলসী গাছ আমি কিছুতেই বাঁচাতে পারছি না। ইনফ্যাক্ট তুলসী গাছ কেন, আমি যে গাছগুলোই আনছি, তোমরা দেখেছো, যে গাছই আনি যেভাবেই হোক, কিছুতেই বাঁচছে না। ইনডোর প্ল্যান্টস বলো বা আউটডোর প্ল্যান্টস ওই জানালায় রাখা থাকে,
জল দিয়ে এ করে কোনোভাবেই বাঁচাতে পারছি না। নেগেটিভ এনার্জি, নেগেটিভিটির জন্য আমি তুলসী গাছ, আমি কালকেই সামনের ঘরের বৌদিকে বলছিলাম যে বৌদি, বৌদির ছাদে তুলসী গাছ রয়েছে, বৌদির সামনে বারান্দা রয়েছে, সেখানে তুলসী গাছ রয়েছে। আমি বলছিলাম তাই যে আমি একটু যদি আবারও চেষ্টা করবো, আমি যে ছেলেটি ড্রাইভার ছেলেটি, ওকে বলবো যে যদি একটু আমাকে চারা এনে লাগিয়ে দিতে পারে। কিন্তু আমি যেন শিওর হয়ে গেছি যেন কিছুতেই হবে না। নেগেটিভিটি এতটাই, নেগেটিভিটি থাকলে তুলসী গাছ থাকে না সেখানে, কিন্তু তুলসী গাছ থাকা খুব দরকার। আর কারি পাতা বলছে, কারি পাতাটা আমি অ্যাভেলেবেল পাই, নিচেই আমাদের কারি পাতা গাছ রয়েছে, যেই ভাইয়ের কাছ থেকে আমি যে ভাইয়ের গ্রসারি শপ যেখান থেকে আনি সব ওরই লাগানো, সবাই নেয় ওখান থেকে, ভাইকে বলাই আছে চাইলে নিচ থেকে নিচে গেলে নিয়ে আসতে পারবো। কারি পাতাটা অ্যাভেলেবেল, কিন্তু তুলসীটা নয়। তুলসীটা ওই ফুলের সঙ্গে তুলসী যখন দেয় তুলসী পাতা, তার সেটা থাকলে তবে একটু চায় দিয়ে খেতে পারি এইটা। আচ্ছা, আরেকজন বলেছো যে দৃঢ়ভাবে থাকবে, তোমার অধিকার, সবাই একরকম হয় না, নিজের রান্না নিজে করবে, নিজের খাবার আলাদা রাখবে, নিজের যখন করছো তখন সেভাবেই থাকবে, প্যান করো না, প্যান শুনতে ভালো লাগে না, শক্ত হও। হ্যাঁ ঠিকই, আসলে কি বলো তো, তোমাদেরকে একটু বলে ফেলি মনের কষ্টটা, সেটা হ্যাঁ প্যান মনে হয়, অনেকেরই মনে হয়, এটা মনে হলে কোনো খারাপ কিছু নয়, মনে হতেই পারে, কাহাতেও ভালো লাগে যদি দেখতে বসে শুনি যে আমার দেখো এরকম চলছে, অনেকেরই ভালো লাগবে না। তুমি বলছো কেউ হয়তো, অনেকে হয়তো ভালো লাগে না, কিন্তু তারা আমাকে ভালোবেসে আউট অফ সিম্প্যাথি হয়তো বলে না। তুমিও ভালোবেসেই বলেছো, তুমি আমাকে স্ট্রং হতে বলেছো, অবশ্যই ভালোবেসেছো বলেই তো বলেছো যে এরকম করবে না, শক্ত হও, শক্ত হয়ে দাঁড়াও। হ্যাঁ চেষ্টা করছি, যেটা কালকেও বলে দিয়েছি, যে কালকেও বলেছি যে আমার সঙ্গে যেটুকু খেতে দেওয়া, মেডিসিন দেওয়া, এর বাইরে কোনো কথা নেই, কারণ কথা তো এমনিও বলেন না। আর আমি এটা বলে রেখেছি, যদিও আমি থানায় এটা দিইনি, তবুও বলেছি ভিডিও ক্লিপিংস, সেটা আমি থানায় দিয়ে রেখেছি, যেটা ভিডিও ক্লিপিংস, যেটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না। অনেকের কাছে শেয়ার করেছি যারা আমার সঙ্গে পার্সোনালি অ্যাটাচড, তাদের অনেকের কাছে শেয়ার করেছি, প্লাস এখানে অনেকের কাছে শেয়ার করেছি, ইভেন ওনার স্কুলের হেডমাস্টার এবং ওনার দুজন কলিগের কাছেও শেয়ার করেছি। কারণ এতটাই আমার উপরে কী পরিমাণ ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার হয় সেটা আমি তুলতে পেরেছিলাম সেদিন। ফিজিক্যাল টর্চারের দিনটা তুলতে পারিনি, কারণ আমি বুঝিনি আচমকা অ্যাটাক করা হয়েছে। আর এটা সন্ধ্যা থেকেই যেহেতু বাজে কথা চলছিল, আমি এক ফাঁকে বেরিয়ে ওটা ফোনটা, মোবাইলটা সেট করেছি। তো এই স্ট্রংলি আমাকে যেমন কালকে বললেন স্কুল বেরোনোর আগে কোথাও বেরোনো হবে না বাড়ি থেকে, কোনো প্রোটেস্ট, এই যে প্রোটেস্টের ইয়েতে আমি যাচ্ছিলাম, দুদিন গেছি, তারপরে ধরো সঙ্গে কাউকে না পেলে একা আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, জানোই তোমরা শরীরের কারণে। তো তারপরেরগুলো রেগুলার তো হচ্ছে, সেগুলোতে যেতে পারছি না, কিন্তু নিজের মতো করে বাড়িতে তো এই ইউটিউব থ্রু বা যেভাবেও চেষ্টা করছি সেভাবে। তো বলে গেলেন বেরোনো হবে না, কোনো রকম কোনো এসবে যাওয়া হবে না, বা তখন কালকে আমি বাধ্য হয়ে উত্তরটা দিতে হলো যে ইউ আর নট মাই গার্ডিয়ান। আমার এই 53 বছর বয়সে আমি কোথায় যাব না, কীভাবে আমি জীবনযাপন করবো, আই অ্যাম নট অ্যাট অল অ্যান্সারেবল টু ইউ। তো আর আমাকে এই নিয়ে কোনো কথা বলবে না, কারণ বললেও আমি কোনো কথা শুনবো না। আমার লাইফ কীভাবে লিড করবো এখন থেকে আমি ঠিক করবো সেটা। আমার ইচ্ছে হলে আমি বাড়ি থেকে বেরোবো, আমার ইচ্ছে না হলে আমি বাড়ি থেকে বেরোবো না। সেটা অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন মি, যে আমি বাড়ি থেকে কখন বেরোবো, কবে বেরোবো, আর কবে আমি বাড়িতেই বসে নিজের মতো করে সময় কাটাবো, সেটা সম্পূর্ণ আমার উপরই নির্ভর করে। আর কোনো মতেই আমার সঙ্গে কোনো ধরনের কথা, কারণ কথা তো উনি বলতে জানেন না, ওনার কথা মানেই গালিগালাজ দেওয়া, কথা মানেই বাজে কথা বলা। তো সেই রকম একজন মানুষের সঙ্গে তাকে কী কথা বলার তো প্রশ্নই নেই। তো সেটাই পরিষ্কার করে জানিয়ে দিয়েছি যে এনাফ ইজ এনাফ। সেটা আবার মেয়েকে উনি ওরা নালিশ করেছেন যে এই কাজটা কি ঠিক হয়েছে, আমার হেডমাস্টারের কাছে ভিডিও ফুটেজ পাঠানো শুনলাম যে পাঠিয়েছে নাকি এগুলো। হ্যাঁ, এই কাজটা কি ঠিক হয় যে একজন শিক্ষক হয়ে মুখের ওই ভাষা স্ত্রীর গায়ে হাত দেওয়া, সেইগুলো ঠিক বুঝি? সারা জীবন আড়াল করে রেখেছি, কিছু করিনি, তাই হ্যাঁ আর নয়, এনাফ ইজ এনাফ। করে কী হলো, ঘরে বসে থেকে, যেটা আমার মেয়ে সবসময় বলে, তুমি বাড়িতে বসে থাকার পরও তোমাকে অত্যন্ত নোংরা কথাবার্তা বলে, তুমি বাড়িতে ডাবল তালা মেরে চুপচাপ বসে থাকো, তারপরেও তোমাকে নোংরা কথা বলে, তাহলে বাইরে বেরোবে, থাকলেও বলবে, বাইরে বেরোলেও বলবে। সো নিজের মতো করে করো। আমার মেয়ে ভরসা দেয়, তোমরা ভরসা দাও, সেই জন্য আমার মনে হলো যে না, সত্যি আর না, একে মানুষ বলে আমি গণ্যই করছি না। আমি দুদিন আগে ওই রাগে খুলে ফেলেছিলাম শাঁখাপলা জাস্ট পরছি, এটা জাস্ট একটা পরে আছি, এটা একটা অর্নামেন্ট হিসেবে, কিন্তু মন থেকে সত্যি সেই মানুষটাকে আমি হাজব্যান্ড হিসেবে মুছে ফেলেছি। সে শুধুই আমার মেয়ের বাবা, হি ইজ নট মাই হাজব্যান্ড অ্যাট অল। এটা এই জাস্ট অর্নামেন্ট হিসেবে
দুদিন খুলে ফেলেছিলাম, দেখেছিলে, দুদিন সিঁদুরও পরিনি। কেন করবো? কেন? এরপরেও আর এই মানুষের জন্য কি মঙ্গল কামনা? হ্যাঁ, যে মঙ্গল কামনাটা সেটা মেয়ের বাবা হিসেবে, তো মেয়ের বাবা হিসেবেই তিনি এক্সিস্ট করেন, যেটুকু করেন সেটা শুধুমাত্র মেয়ের বাবা হিসেবে, নট মাই হাজব্যান্ড। আমি নিজেকে সেপারেটেড লেডি মনে করি, ডিভোর্সই নই, বাট সেপারেটেড। একই বাড়িতে একই ছাদের নিচে থেকেও তো সেপারেটেড। কোনো রকম ওনার সঙ্গে মৌখিক ভার্বাল কন্ট্যাক্টও হয় না, জাস্ট মেডিসিন দিচ্ছি, খাবার দিচ্ছি, এই জাস্ট এইটুকু ছাড়া আর ভার্বালি কোনো রকম কানেকশন নেই, নাথিং, নো কানেকশন। তো আমি সেপারেটেড। তো এখন উনি হচ্ছেন শুধুমাত্র আমার মেয়ের বাবা, বাট হি ইজ নট মাই হাজব্যান্ড অ্যাট অল। আই রিয়েলি মিন ইট। মন থেকে মুছে গেছে। এখানে কেউ এরপরে তোমাদের মধ্যে কেউ হয়তো অনেক বিরূপ কমেন্ট করতে পারো, করতেই পারো, কিন্তু দিনের পর দিন যে ওইটা ক্লিপিংস যদি তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু ওটা পারবো না, আমার চ্যানেলের ইয়ে হয়ে যাবে। কিন্তু যারা দেখেছে তারা তো জানে, তারা তো শুনছে, অনেকে দেখেছে, অনেকে। তো তারপরে আর থাকে না কিচ্ছু। তাও তো ভালোবেসে এসছি এত বছরে, তাও তো অন্য কোনো কিছু ভাবি না, কোনো দিন ভাবার কথা ভাবিনি, এই একজনের কথাই ভেবেছি। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ, আর নয়। চলো বন্ধুরা, চাটা ঠান্ডা হয়ে গেল, এতক্ষণ কথা বলতে বলতে তোমাদের সঙ্গে। আবার আজকের ব্লগটা আবার শুরু করতে হবে, সেটাকে আবার টেনে নিয়ে গিয়ে কীভাবে করতে হবে। যাই হোক, আমার সেকেন্ড চ্যানেলের জন্য তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, সেকেন্ড চ্যানেলটা দেখো। ওখানে আমি তো এইসব, আমি তো এই পিএনপিসি, এই কলতলার ঝগড়া করি না, ওখানে আমি সোশ্যাল ইস্যুস নিয়ে, এখন তিলোত্তমাকে নিয়ে বলছি, বাংলাদেশ ইস্যু নিয়ে বলেছি, কিন্তু কেউ তোমরা দেখো না সেটা। রিকোয়েস্ট, আমার থটস অফ সুদেশনা, আমার ওই যে চ্যানেলটা একটু দেখো। আমার ওখানে তাহলে আরও ইয়ে করতে আমার ইচ্ছে হবে, আগ্রহ বাড়বে। যখন হতাশ হয়ে যায় আমার, দেখো ওখানে আমার ইয়ের জন্য নয়, ওটা আমার মনিটাইজেশনের এখনও বহু দূর গল্প। এটা এই বছরই জাস্ট কয়েক মাস হলো ওটা ইয়ে করেছি, খুলেছি। আমি শুধু আমার নিজস্ব চিন্তা ভাবনা, আমি চিরদিনই মানে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার নেই, কিন্তু আমি একজন সচেতন নাগরিক, সচেতন মানুষ। ছোটো থেকেই কাগজ পড়া, খবর শোনা, মানে আপডেট থাকা, এগুলো থেকেছি। তো সেই জন্য সোশ্যাল বিভিন্ন ইস্যুস, আজকে এইটা বার্নিং ইস্যু একটা, তাই জন্য এটা নিয়ে বলছি। তার সঙ্গে পাশাপাশি আরও রয়েছে সব। তো এইটুকুই অনুরোধ, তোমরা প্লিজ আমার সেকেন্ড চ্যানেলটা একটু দেখো, একটু দেখো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো। আর নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসুনি, আমার পরিবারে এলে ভালো লাগবে আমার। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ আর নিরাপদে থাকো।